नमस्कार बंधुरा आमी आचार्य श्री शान्तनु शास्त्री आपनादेरके शुभेच्छा जानिए आजकेर विषय निर्दिष्ट आलोचनाते चले आसबो। आपनारा भिडियोटी शेष पर्यन्त देखबेन। भिडियोटी यदि भालो लागे ताहले भिडियोटी शेयर करबेन एबं चैनलटी सबस्क्राइब करबेन एबं बेल बाटन प्रेस करबेन भविष्यते नतून नतून भिडियोर आपडेट पाওয়ার জন্য। तो चले आसुन आजकेर आलोच्य विषय आमरा चोख राखी। नमस्कार बंधुरा, आज के आमरा नारी एस्ट्रोलॉजी अनुयायी किछु गुरुत्वपूर्ण संयोग निये आलोचना करब। तो यदि आमरा देखी जे राशिचक्रे शुक्र जेभावे अवस्थान करछे, शुक्र जेभावे अवस्थान करछे आमरा धरलाम शुक्र এই মেষ রাশিতে শুক্র অবস্থান করছে। তো যদি আমরা দেখি যে এর পরেই যদি বৃহস্পতিকে আমরা অবস্থান করতে দেখি, শুক্র এখানে মেষ রাশিতে আর বৃহস্পতিকে আমরা বৃষ রাশিতে অবস্থান করতে দেখি পরপর, বা এমনও হতে পারে একই রাশিতে শুক্রের পরে ডিগ্রি আছে বৃহস্পতির। শুক্র যদি আমরা দেখি যে 5 ডিগ্রিতে, বৃহস্পতিকে দেখলাম হয়তো 8 ডিগ্রিতে। তো এই ধরনের যদি একটা অবস্থা তৈরি হয় তখন দেখা যায় কি যে বিবাহের পরে জাতক কিন্তু দেখা যায় যে অনেক ধন সম্পত্তির মালিক হয় বা ধনী হবেন বিবাহের পরে। মানে অনেক সময় এই ধরনের প্রশ্ন করা হয় যে বিবাহের পরে ভাগ্যোন্নতির যোগ আছে কি নেই। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে যদি আমরা দেখি যে শুক্রের পরে বৃহস্পতি আছে বা একই ঘরে যদি শুক্র বৃহস্পতি থাকে, তো সেক্ষেত্রে ডিগ্রিগত এই ধরনের একটা পার্থক্য থাকতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কি যে শুক্রের পরের ঘরে বৃহস্পতি থাকলে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়। এরপর আমরা চলে আসব আরেকটি গুরুত্বপূর্ণ কানেকশানে। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী যদি শুক্র গ্রহটি যদি মঙ্গল দ্বারা দৃষ্টি পায় বা শুক্রের সঙ্গে মঙ্গলের যদি কোনো রকম সংযোগ তৈরি হয়, শুক্র আর মঙ্গলকে যদি আমরা দেখি যে একই রাশিতে অবস্থান করছে, যে কোনো একটি রাশিকে যদি আমরা ধরি, তো সেখানেই যদি আমরা দেখি যে শুক্র এবং মঙ্গল একত্রে যদি অবস্থান করে, মেষ রাশিতে আমরা ধরলাম দুজনে অবস্থান করছে, তো সেক্ষেত্রে বা দৃষ্টি যদি পায়, দৃষ্টি পেতে গেলে কিন্তু অপোজিট দৃষ্টিটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু তুলা রাশিতে কোনো একটি গ্রহকে অবস্থান করতে হবে, আরেকটি মেষ রাশিতে অবস্থান করবে। তো তখন কিন্তু দেখা যাবে কি যে জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহিত জীবনের সুখ হতে চায় না বা তারা সুখী হয় না সেরকম। সেখানে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে, সন্দেহজনক অবস্থা তৈরি হতে পারে, পারস্পরিক বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যেতে পারে। এবার হচ্ছে যদি আমরা দেখি যে পরের কানেকশানে আমরা চলে আসব। তো যদি আমরা দেখি যে শুক্রের পরে চন্দ্র বসলে রাশিচক্রে, তবে তখনও দেখা যায় যে শুক্রের পরে যদি চন্দ্রকে আমরা এখানে দেখি, শুক্রের পরের ঘরে যদি আমরা চন্দ্রকে অবস্থান করতে দেখি, তো সেক্ষেত্রে কি হয়, তখনও কিন্তু দেখা যায় যে বিবাহিত জীবনে সুখ কমে যায় শুক্রের পরের ঘরে যদি আমরা চন্দ্রকে অবস্থান করতে দেখি। এছাড়া কি যদিও একটা কথা বলার যে নারী অ্যাস্ট্রোলজি বলতে এখানে গ্রহ নারী অ্যাস্ট্রোলজি, গ্রহ নারী সম্বন্ধে আমরা আলোচনা করছি। তো সেখানে একটা গ্রহের সঙ্গে একটা গ্রহের সম্পর্ক অনুযায়ী একটা সহজে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি। যদিও একটি চার্টের একটা সার্বিক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন আছে, তো তাৎক্ষণিক ক্ষেত্রে আমরা কিছু সহজ রুলস অ্যাপ্লাই করে আমরা একটা ধারণায় পৌঁছতে পারি। তারপর আমরা সেই ধারণাটা কতটা বাস্তবায়িত হবে সেই সম্পর্কে আমরা ধারণা পৌঁছতে পারবো। বিস্তারিত বিভিন্ন দিক থেকে তার একটা কানেকশান কীরকম পাওয়া যাচ্ছে তার উপর আমরা ফাইনাল একটা রেজাল্ট দিতে পারবো। তো প্রাথমিক অবস্থায় আমরা গ্রহগত সংযোগের মাধ্যমে গ্রহ নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা এই ধরনের একটা বা সিদ্ধান্তে পৌঁছতে পারি। এটি ফাইনাল হওয়ার জন্য আরও অনেক কিছুই দেখার প্রয়োজন আছে। এবার যদি দেখা যায় যে আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা জীব লগ্ন জানি আর মূল লগ্নকেও ধরে বিচার করা হয়। গ্রহ নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী জীব লগ্ন মানে সেখানে বৃহস্পতি সেখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটিকে আমরা বৃহস্পতিকে লগ্ন ভাব ধরে আমরা 1 নম্বর ঘর ধরে আমরা বিভিন্ন কাউন্ট করি।
আরেকটি ক্ষেত্রে আমাদের মূল লগ্ন যেটিকে আমরা পাই, জন্মকুণ্ডলিতে লগ্ন বলে যে ঘরটিকে আমরা পাই, সেই ঘরটি থেকেও কাউন্ট করা হয়। চন্দ্রকলা নাড়ি অনুযায়ী এই জন্ম লগ্ন এবং নবাংশ কুণ্ডলীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা দুটি থেকে বিচার বিশ্লেষণ করব, যে জীব লগ্ন আর এমনি জন্মকালীন যে লগ্ন, মূল লগ্ন। তো এখন আমরা মূল লগ্ন থেকে একটা কানেকশান আলোচনা করব। যদি দেখা যায় যে মূল লগ্নের দ্বাদশে শনি এবং চন্দ্র যদি অবস্থান করে, যদি আমরা দেখি এটি হচ্ছে মূল লগ্ন এবং এর দ্বাদশ মানে এখানে হচ্ছে মীন রাশি। এখানে যদি আমরা দেখি শনি এবং চন্দ্র অবস্থান করে, তাহলে এই ঘরেই যদি আমরা দেখি শনি অবস্থান করছে এবং এখানেই যদি চন্দ্র অবস্থান করে মানে দ্বাদশ ঘরে, তো সেখানে কি হতে পারে, মীন রাশিতে যদি এরকম হয় তাহলে অলসতার কারণে ক্ষতি হবে, জীবনে উন্নতি সেখানটা আটকে যাবে। তা এদের মধ্যে একটা হবে দেরি করে একটা করার টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে। তো এতে করে সুযোগ অনেক তাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আচ্ছা, এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কানেকশানে আমরা চলে আসবো। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা দেখব কি যে যাদের জীব লগ্ন বা মূল লগ্ন, জীব লগ্ন বলতে আমাদের এখানে বৃহস্পতির কথা বলা হচ্ছে, আর মূল লগ্ন জন্মকালীন লগ্নটি। তাহলে জন্মকালীন জন্মলগ্ন আর মূল লগ্ন, তো এখান থেকে যদি আমরা দেখি যে দ্বাদশে মঙ্গল অবস্থান করে, লগ্ন থেকে আমরা দেখলাম কারো মঙ্গল দ্বাদশে মঙ্গল অবস্থান করতে গেলে এখানে মীন রাশিতে মঙ্গলকে অবস্থান করতে হবে। আর যদি আমরা বৃহস্পতি থেকে দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মিথুন রাশি কিন্তু এখানে মঙ্গলকে অবস্থান করতে হবে। যে কোনো একটা ভাবেও যদি আমরা দেখি যে মঙ্গল অবস্থান করছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাবে কি যে এদের একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক থাকতে পারে, তাদের সম্পত্তি নষ্ট হতে পারে এবং অর্থ নষ্ট হতে পারে। এবং মঙ্গলকে যদি রাহু দৃষ্টি দেয় বা প্রশ্ন সময় রাহু মঙ্গলের সম্পর্ক দারুণ কোনো না কোনোভাবে ক্ষতি হতে পারে তার। তো সাংসারিক একটা বিচ্ছেদও কিন্তু নেমে আসতে পারে তাদের ক্ষেত্রে, কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে তাদের বোঝাপড়ার ক্ষেত্রে। এবং দেখা যাবে কি যে তাদের যে বর্তমান সম্পর্ক সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে তাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, সাংসারিক বিচ্ছেদ সেখান থেকে আসবে, অশান্তি তৈরি হবে এবং একাধিক কিন্তু অবৈধ সম্পর্কে লিপ্ত হতে হবে। পরের কানেকশানে আমরা চলে আসবো। এটি কিন্তু একটা মাঙ্গলিক যুগের কথাই আমরা বলি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো লগ্ন বা বৃহস্পতি সাপেক্ষে যদি মঙ্গল থাকে তাহলে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। পরের পয়েন্টে যদি সপ্তম ঘরে শুক্র শনি একত্রে বসে, বা শুক্র শনি যদি একত্রে বসে সপ্তম ঘরে, সেটাও কিন্তু আমরা যদি লগ্ন থেকে ধরি, আমরা এটি লগ্ন থেকেও ধরতে পারি। সপ্তম ঘর মানে এখানে তুলা রাশি, এখানেও কিন্তু আমাদের শুক্র শনি একসঙ্গে একত্রে বসা, শুক্র এবং তার সাথে শনি গ্রহ যদি একত্রে অবস্থান করে, বা শুক্র থেকে শনি যদি সপ্তমে বা শনির সপ্তমে শুক্র, তাহলে শুক্র সপ্তমে শনিও থাকতে পারে। এই লগ্ন থেকে সপ্তমে শুক্র শনি অবস্থান করা, কিংবা যদি আমরা দেখি যে এটা তো গ্রহ টু গ্রহ সম্পর্ক, তাই যদি আমরা দেখি যে এখানে শুক্র গ্রহ এখানে অবস্থান করছে, এর সপ্তমে যদি শনি গ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু এই ধরনের একটা কানেকশান তৈরি হবে যে লগ্নের সপ্তমে থাকছে, কিংবা শুক্র যদি যেখানে থাকছে তার সপ্তমে শনি থাকে, তাহলেও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। কি অবস্থা? বা দেখা যায় যে দুজনে ঘর চেঞ্জ করেছে, এক্সচেঞ্জ করেছে, শুক্র শনি নিজেদের মধ্যে ঘর এক্সচেঞ্জ করা। একজন শুক্রের ঘরে বসে আছে, শুক্রের ঘর মানে এখানে বৃষ রাশি হতে পারে, শনির ঘর মানে এখানে হচ্ছে আমাদের মকর রাশি হচ্ছে, কুম্ভ রাশি হচ্ছে। তো শনি শুক্রের ঘরে বসেছে, শুক্র শনির ঘরে বসে আছে। মোটামুটি শুক্র আর শনির মধ্যে যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে স্ত্রী চাকরি করবে,
যে কোনো সে কাজের একটা সঙ্গে যুক্ত থাকবে। শনি কর্মের কারক গ্রহ আর শুক্র স্ত্রীর কথা বলে, তো সেই জন্যই কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। যদি দেখা যায় এরপরে পরের পয়েন্টে চলে আসবো, শুক্রের সঙ্গে কেতু থাকলে একসঙ্গে সংযোগ তৈরি করলে এবং সেটি নবাংশ চাটে যদি হয়, তাহলে স্ত্রীর মধ্যে কিন্তু একটা মানে ভগন্দর বা অর্শ যে হয় সেই রোগে কিন্তু ভোগার সম্ভাবনা থাকবে এবং তার ফলে প্রচণ্ড কষ্টে পাবে। তাহলে এটা কিন্তু D1 চার্টের কানেকশন নয়। শুক্র কিন্তু একসঙ্গে থাকছে নবাংশ কুণ্ডলিতে। তাহলে চন্দ্রকলা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু D9 চার্টের একটা গুরুত্ব আছে। সেখানে যদি আমরা দেখি তাহলে এটি কিন্তু D9 চার্টের কথা বলা হচ্ছে, মানে নবাংশ কুণ্ডলী। সেখানে কাকে কাকে অবস্থান করতে হবে? সেখানে শুক্র আর কেতু, শুক্র আর কেতুর কিন্তু একটা সহাবস্থান দরকার আছে, D1 না D9-এ। তখন কিন্তু একটা এই ধরনের অর্শ বা ভগন্দর যে রোগ, সেই রোগে ভুগে প্রচণ্ড কষ্ট পেতে পারে। আচ্ছা, এর পরের পয়েন্টে আমরা চলে আসব। যদি রাশিচক্রে রবিচন্দ্রের মধ্যবর্তী ঘরে শুক্র অবস্থান করে, তো আমরা দেখলাম কি যে এখানে হয়তো রবি অবস্থান করছে, আর এখানে হয়তো দেখা গেল কি যে রবিচন্দ্রের মধ্যবর্তী ঘরে যদি আমরা দেখি যে ডিগ্রিগত ক্ষেত্র হতে পারে, রবিচন্দ্র বসে আছে একই ঘরেও ডিগ্রিগত দিক থেকে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে শুক্র অবস্থান করছে, সেখানেও হতে পারে। বা রবিচন্দ্রের মধ্যবর্তী ঘর বলতে কি যখন তারা ঘর চেঞ্জ করে রবিচন্দ্র, তো রবিচন্দ্র আমরা দেখলাম কি যে এখানে চন্দ্র আছে, হয়তো এখানে রবি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এর মাঝখানে যে শুক্রকে আমরা দেখতে পাই, তো সেখানে কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে রবিচন্দ্রের মধ্যবর্তী ঘরে। তখন দেখা যায় কি যে স্ত্রীর সাথে একটা দেখা যায় যে শারীরিক সম্পর্ক বা শয্যা সুখে সে পরিতৃপ্তি পায় না, তো শয্যা সুখ অতটা সুখকর হয় না। এর পরের পয়েন্টে আমরা চলে আসব। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু আমরা এটা বিচার বিশ্লেষণ করা হচ্ছে, সেখানে সন্তানের কনসেপ্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে কিন্তু জীবকারক গ্রহ বৃহস্পতি খুবই এখানে গুরুত্বপূর্ণ। বৃহস্পতি থেকে রবি যখন পঞ্চমে থাকবে, বৃহস্পতি থেকে রবি পঞ্চম মানেই সিংহ রাশি, এখানে যদি বৃহস্পতি যদি মিশে থাকে সেক্ষেত্রে পঞ্চম ঘর সিংহ রাশি, এখানে যদি রবি থাকে অথবা নবমে থাকে, পঞ্চমে কিংবা নবম, তার মানে হয় বৃহস্পতি থেকে সিংহে থাকতে হবে রবিকে, আর না হলে থাকতে হবে ধনু রাশিতে থাকতে হবে। তাহলে যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে তাহলে এই যে ধারণাটা বলা হচ্ছে এটি কিন্তু গোচরের কনসেপ্ট বলা হচ্ছে নারী অ্যাস্ট্রোলজিতে কিন্তু। তো সেখানে কিন্তু প্রোগ্রেশন আছে এবং সেখানে গোচরও বিচার করা হয়। তো সেখানে বলা হয়েছে কি যে এই গোচর এটা D1 চার্ট অনুযায়ী নয়, এখানে অবশ্যই এটা ট্রানজিট অনুযায়ী আমরা দেখব যে বৃহস্পতি থেকে পঞ্চমে কিংবা নবমে যখন দেখব আমরা কি যে সেখানে রবি অবস্থান করছে, তখন কিন্তু সন্তান সম্বন্ধীয় ক্ষেত্রে একটা পজিটিভিটি তৈরি হতে পারে, সন্তান আসার পক্ষে একটা উত্তম যোগ তৈরি হতে পারে। তো এখানে আমাদের দেখতে হবে কি যে আর একটা গুরুত্বপূর্ণ যে বৃহস্পতির দ্বাদশে, অষ্টমে, ষষ্ঠে কোনো যেন পাপক গ্রহ না থাকে সেটিও দেখতে হবে। এটি যেমন একটা শুভ যোগ, কিন্তু বৃহস্পতির অষ্টমে মানে এখানে বৃহস্পতির বৃশ্চিক রাশিতে পড়ছে, ষষ্ঠ মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্যা রাশিতে পড়ছে, এবং দ্বাদশে যদি হয় সেক্ষেত্রে মীন রাশিতে। তো এগুলো এখানে যদি পাপক গ্রহ থাকে তো সেক্ষেত্রে কিন্তু মানে রাহু কেতু এই ধরনের গ্রহ যদি থাকে তাহলে সন্তান গর্ভে আসার কালীন কিন্তু একটা তার নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, বা পাপক গ্রহের দৃষ্টি পড়লেও তাই হবে। এই জায়গাটা আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবার চলে আসবো নারী জ্যোতিষে, যদি পরের পয়েন্টে আমরা চলে আসবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে
পরের পয়েন্টটি হচ্ছে মঙ্গল আর শনি একত্রে থাকলে বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতি নিয়ে ব্যবসা করবে। তো কোনো একটি চার্টের আমরা দেখলাম কি যে সপ্তম ঘরে যদি আমরা দেখি, সেটা বৃহস্পতি থেকেও হতে পারে সপ্তম ঘর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল আর সেখানে শনি কিন্তু একত্রে বসে আছে। তো মঙ্গল শনি একত্রে যদি বসে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে, বা দশম ঘরেও যদি এরকম অবস্থা তৈরি হয় এবং সেখানে সপ্তম ঘরের কানেকশান জোরালো থাকে দশম সাপেক্ষে, মঙ্গল শনির একটা যদি কানেকশান আমরা দেখতে পাই, তাহলে সেই মেশিনারি যন্ত্রপাতি নিয়ে ব্যবসা করবে, এই ধরনের একটা ধারণায় আমরা পৌঁছতে পারি। আজ এই পর্যন্তই থাক। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।